ক্রনিক ডিজিজ বই থেকে স্যার আমাদের পড়াচ্ছেন। পর্ব 63 আলোচনা করবেন আমাদের শ্রদ্ধেয় স্যার ডক্টর রমনাথ চক্রবর্তী। আলোচনা চলাকালীন কেউ আনমিউট হয়ে যাবেন না, ভিডিও ওপেন করবেন না। আর প্রশ্ন থাকলে অবশ্যই করবেন, প্রশ্ন লিখে রাখতে পারেন। আর আমরা আলোচনার পর আমরা প্রশ্নগুলো নেব। স্যারকে অনুরোধ করছি আজকে আলোচনা শুরু করার জন্য। দেখা যাচ্ছে আমাকে? একদম ক্লিয়ার স্যার। ঠিক আছে, ভালো। ব্যাপার হচ্ছে, সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজ আলোচনা শুরু করছি। আগের দিনের একটু আমরা রিপিট করতে হবে। সেটা হচ্ছে কি, হ্যানিম্যান কি বলেছেন? অ্যাজ লং অ্যাজ দ্য ইমপ্রুভমেন্ট কন্টিনিউস, even if this should be several year, many days beyond the assigned, suppose time of the duration is so long as to delayed, as long as practicable, the giving of new medicine. সোজা কথা হচ্ছে কি, যতক্ষণ পর্যন্ত ইমপ্রুভমেন্ট চলবে ততক্ষণ পর্যন্ত আপনি কোনো ওষুধ দিতে পারবেন না, এটা হ্যানিম্যান বলেছেন। কিন্তু চোরানাশনে ধর্মের কাহিনী, 50 মিলিসিমাল সেন্টিসিমালে তবু এরকম করা যায়, 50 মিলিসিমালে পরপর দিয়ে যাও, যত পর দিয়ে যাও। ফলে এই আজকে একটা ক্রনিক পেশেন্টে ছিল, আমি দেখে এসেছিলাম, আজকে রিপোর্ট করলো তার মেয়ে, সেও ডাক্তার। তা তার মূল ইয়েটা হচ্ছে চেস্টের কমপ্লেন। চেস্ট মানে তার ওই লাং ফেলিওরের একটা ব্যাপার আছে, আদার্স অনেক কমপ্লেন আছে। সেখানেও কিন্তু এই যে আমরা তাকে একটা ওই 01 দিয়েছি, আমি কার্সিনোসিন 01 দিয়েছি, আজকে 2 সপ্তাহের উপর হয়ে গেল। পেশেন্ট ইজ ইমপ্রুভিং এবং তার মেন্টাল স্টেটটা এই সপ্তাহটা খুব ভালো আছে, সেরে গেছে। কথা বলছে, তিনি বলছেন কি, আমি সামনের সপ্তাহ থেকেই আমি লাঠি ছাড়া চলতে পারবো, আমার লাঠি লাগবে না। তাকে অক্সিজেন দেওয়া হয়, অক্সিজেন ইয়েটাও আগের থেকে বেটার হয়েছে, কফটা প্রচুর উঠেছে, এখন কফ ওঠাটা বন্ধ আছে। সেই কথাটা বলছে যে আমি লাঠি ছাড়াই চলতে পারবো। হ্যাঁ, এরকম কথাবার্তা তিনি বলতে শুরু করেছেন। তারপরে এই যে কথাবার্তা, এক্ষেত্রে উইল ফোর্সটা এই যে তার ইমপ্রুভমেন্ট করেছে, কটা 01 একটা ডোজ। ফলে 01 একটা ডোজ, তা আমরা তো অধিকাংশ ক্ষেত্রে দেখতে পাই 16টা ডোজ 8টা ডোজ। কপাল ভালো সেগুলো সিমিলিমাম হয় না। সিমিলিমাম হলে বুঝতে পারবেন, ঠেলা বুঝতে পেশেন্ট খতম হয়ে যাবে। এই ধরনের রোগী যদি, আমি তাকে যখন দেখেছি, তার এখনো তো অক্সিজেন চলছে, অক্সিজেন চলছে। ফলে বুঝতেই পারছেন, আমি এরকম একটা বেড রিডেন পেশেন্টকে দেখেছি, সেখানে আমাদের মেডিসিন কিন্তু দুর্দান্ত কাজ দিতে শুরু করেছে। আরো অনেক কিছু পরিবর্তন হয়েছে, সেটা আজকে বলছে মায়ের মুখ চোখগুলো আগের থেকে বেটার হয়েছে। তাহলে একটা ওষুধ দিয়ে যদি আমাদের এরকম, আমি 50 মিলিসিমের মতো যেটা বলা হয় এরকম পরপর দেওয়া যায় নাকি? আদৌ কি দেওয়া যায়? এখানে হ্যানিম্যান ভুল করে তাহলে বলেছেন যতক্ষণ ইমপ্রুভমেন্ট চলবে ততক্ষণ দেওয়া যাবে না। এটা হচ্ছে ক্রনিক ডিজিজ। এইখানে ক্রনিক ডিজিজ ট্রিটমেন্টটা হ্যানিম্যান বলছেন। আমরা আসলে হ্যানিম্যানকে সামগ্রিকভাবে ভাবতে আমরা শিখিনি বা শেখার চেষ্টাও করি না। এক এক জায়গার ভাবনাগুলোকে আমাদের যেটা ভালো লাগে, নিজেদের মনের মতো নয়, সেইটাকে হাইলাইট করতে চাই। আসলে কেউ যদি কাজ করে, কোনো ভদ্রলোক কি সেই কাজের ব্যাঘাত ঘটায় না বিরক্ত করে না? আমরা তো করি না, আমরা চুপ করে যাই। ঠিক আছে, একটু ফাঁকা হোক, একটু হাতটা তার খালি হোক, তখন বলবো কথা। আর সে যখন কাজে মগ্ন, তাকে তো ডিস্টার্ব করা উচিত নয়, এটা একটা ভদ্রতা। তো আমরা সেই ভদ্রতাও ভুলে যাই চিকিৎসার ক্ষেত্রে। বুঝতে পারছেন আমরা হ্যানিম্যানের শিক্ষা থেকে কতটা দূরে চলে এসেছি। আর যখনই আমরা ধরে এসছি আটকাচ্ছে, তখন আমরা কি করছি, বিভিন্ন মেথড আবিষ্কার করে প্যালিয়েশন সাপ্রেশন করছি, করে সাকসেসফুল বলে আমরা প্রচার করতে চাইছি। আগের আগের ইয়েতে আমি বলেছি হ্যানিম্যান তাদের কি বলেছেন, যারা এই প্রচারগুলো করে, কতগুলো রুগী দেখলাম, কত হলো, প্রচুর রুগী দেখছি, হ্যানিম্যান তাদের কি বলছেন, বাংলার আনাড়ি। আর বলবো না এর বেশি, এর আগে এটা নিয়ে আলোচনা হয়েছে। তাহলে বুঝতে পারছেন, আমি আনাড়ি হবেন না হোমিওপ্যাথ হবেন সেটা আমাদেরকে ভাবতে হবে। হোমিওপ্যাথ যদি হন, আপনার বেশি রুগী দেখা চলবে না।
বেশি রুগী দেখলে আপনি করতে পারবেন। তাহলে মজাটা কোথায়? আপনি ঠিকঠাক যদি ওষুধ দিতে পারেন তাহলে দেখবেন আপনাকে দিনের পর দিন আপনি একটা স্বর্গীয় আনন্দ অনুভব করবেন, যেটা পয়সা দিয়ে পাওয়া যায় না। পয়সা সবকিছু নয়। আচ্ছা, আমার কথাগুলো কি শুনতে পাওয়া যাচ্ছে? হ্যালো? পরিষ্কার শোনা যাচ্ছে। পরিষ্কার শোনা যাচ্ছে, থ্যাংক ইউ। এইবার আমরা আসছি whoever can restrain his impatient as to this point. বলছে এই যে ওষুধটা অপেক্ষা করা যায়, বা আমাদের তো হাত চুলকায়। তো এই আমার স্যারের কথা মনে পড়ে গেল, ডাক্তার তপন কাঞ্জিরা, তোদের হাত চুলকায় ওষুধ দেওয়ার জন্য, তোরা রোগীর প্রেমিক হয়ে যাস, তোদের প্রেম জাগে ওষুধ দেওয়ার জন্য, যা তা বলেন উনি। কারণ এইগুলো তিনি বলেন বলে আমরা তো মানুষ হতে পেরেছি। আর এখনকার ছেলেদের যদি বলি তারা তো পেছনে লাগা শুরু করে দেবে। কেন বললো? আমি খাই না পড়ি অমরনাথ চক্রবর্তীর, কিন্তু আমরা সেটা কোনোদিনই ভাবিনি। এইরকম মানুষদের সান্নিধ্যে এসেছিলাম বলে আমরা অ্যানিমেলের শিক্ষাটাকে আমরা বুঝতে পেরেছি। এই যে ওষুধ না দেওয়ার যে আর্টটা, যেটা কখন দেব না, না দিয়ে যে কত সুন্দর সুন্দর ঘটনা ঘটে, আর দিয়ে যে কত সর্বনাশ হয়, এইটা যেদিন আপনাদের উপলব্ধি আসবে সেদিন আমরা বিবেকের দংশনে আপনার কিন্তু মনে হবে তাই তো আমি কেন আগে বুঝলাম না, আমি কেন এই ভুলটা করলাম। একটা রোগী বলে কথা, আমরা তো এই ভুলগুলো করে ফেলি। আমরা তো ভুল স্বীকার করতে সাহস পাই না, কারণ আমি ছোট হয়ে যাব। ভুল স্বীকার করতে গেলে বুকের পাটা চাই, সিংহের মতো হৃদয় চাই, তবেই সে বলতে পারবে। আমাদের সেটা নেই। আমাদের সেটাই তো অর্জন করতে হবে, যাতে আমরা ভুলগুলোকে সংশোধন করতে পারি। এবং আমি একা এগোবো না, আমার সঙ্গে আরো 5 জন হোমিও চিকিৎসক তারা এগিয়ে যাবেন, তারা উন্নতি করবেন, তবেই তো হোমিওপ্যাথির উন্নতি হবে। আপনার একার উন্নতি হলে কিচ্ছু হবে না, কোনো লাভ নেই। এবার তাহলে কি বলছেন যে ক্যান রেস্ট্রেন ইজ ইম্পেশেন্ট as this point will reach the object of the more surely and more certainly. রেস্ট্রেন্ট মানে কি? নিজেকে নিয়ন্ত্রণ করা। এই ওষুধ দেবো দেবো, হাত চুলকাচ্ছে, আচ্ছা না না এবার দেবো না। এই যে হাত চুলকানোটা বন্ধ করা, এইটা কিন্তু খুব কঠিন শিক্ষা, আপনাদের জীবনে কঠিন শিক্ষা। আমি এই প্রসঙ্গে আমার মনে পড়ে, আমি আমার অভিজ্ঞতাটা শেয়ার করি। আমি তখন ডক্টর তপন কাঞ্জিলালকে বললাম, অপেক্ষা করলাম তো, অপেক্ষা করে রুগীটা দেখে গেল, এরকম একটা ঘটনা ঘটেছে, অপেক্ষা করার পর নার্সিংহোমে চলে গেল কি হসপিটালে ভর্তি হলো, তাহলে অপেক্ষা করে এরকম করলাম কেন? তখন স্যার কিন্তু আমাকে বল, শোন, তোরা অপেক্ষা করে তুই 2-1টা রুগীকে ক্ষতি করেছিস, আর ওষুধ দিয়ে তুই কত রুগীকে ক্ষতি করিস সেটা তুই বুঝতে পারবি না। আমরা ওষুধ দিয়ে পেশেন্ট নষ্ট করি বেশি। এবং সেটা উনি নিজের জীবনের কিছু ঘটনা আমাকে বললেন, এবং আমি যখন তার চেম্বারে বসে থাকতাম তখন বলতেন, দেখ এইখানে হলে তুই ওষুধ দিয়ে ফেলতিস। তো পরে তোরা এই ভুলগুলো করিস। তোরা এই যে ওষুধ দিয়ে ফেলাটা, আপনাকে যখনই দেখবেন যে একটা ইমপ্রুভমেন্ট স্টার্ট হয়ে গেছে, ইমপ্রুভমেন্টটা কোথা থেকে হয় এইখানে ফিরে যাবে, বুঝতে হবে। এটা ওষুধের জন্য হয় তা তো নয়। একটা ওষুধ যদি সিমিলিমাম হয় তাহলে সেটা হচ্ছে কি ভাইটাল ফোর্স সেটাকে অ্যাকসেপ্ট করে কি করে, তার আগে সে রিয়াক্ট করে, যেটাকে আমরা সেকেন্ডারি অ্যাকশন যেটাকে বলি, বা গৌণক্রিয়া বাংলাতে যেটা বলি, সেই গৌণক্রিয়াতে কিন্তু আরোগ্য হয়। তাহলে বোঝা যাচ্ছে ব্যাপারটা, এই গৌণক্রিয়াটা যদি বাধাপ্রাপ্ত না হয় তাহলে রুগীটা কিন্তু ছাড়বে। যদি অবস্ট্রাকল টু রিকভারি থাকে বা তার যদি মেনটেনিং কস্ট থাকে তাহলে ছাড়বে না, সেটা অন্য কথা। তাহলে এই যে তার ইমপ্রুভমেন্টটা শুরু হলো, এটা কি ভাইটাল ফোর্সের ইমপ্রুভমেন্ট। তা ভাইটাল ফোর্সের এই যে তার ভাইটাল ফোর্সে যে তার বিশৃঙ্খলা যেটা সৃষ্টি হয়েছিল সেইটার ইমপ্রুভমেন্ট হচ্ছে। ইমপ্রুভমেন্টটা হলে পরে তাকে ডিস্টার্ব করা উচিত, ভাইটাল ফোর্স বড় না আমি বড়? তো জুনিয়র হয়ে সিনিয়র মানুষকে কি বিব্রত করা যায়, না তাকে পেছনে খোঁচাখুচি করা যায়? আমরা সেই কাজটাই করি। এটা এক ধরনের ধৃষ্টতা, শুধু অজ্ঞতা নয়, এটা ধৃষ্টতাও বটে।
আপনি বুঝতে পারছেন হোমিওপ্যাথির সঙ্গে যে আমাদের যে মেন্টাল স্ট্যাটাসটা কিভাবে পরিবর্তন করতে হয়, কিভাবে চেঞ্জ করতে হবে, সেই জায়গাগুলো কিন্তু আমি জাস্ট ছুঁয়ে যাওয়ার চেষ্টা করছি। এখানে কাউকে আঘাত করা বা কাউকে ছোট করার উদ্দেশ্য আমার বিন্দুমাত্র নেই। কিন্তু কথা হচ্ছে যে আমরা যে জুনিয়র স্টেজটা পেরিয়ে এসেছি, এখনো বলছি সবসময় আমরা ঠিক করি না, মাঝে মাঝে এরকম ওষুধ দিয়ে ফেলি, ভুল হয়ে যায়। এখন আমি যেটা করি ওই যে পরবর্তী ইয়েটা জলে গুলে বা ইয়ে করে তার একটু বাড়িয়ে নিয়ে দেই, এইটা দিলে পরে অনেক ক্ষেত্রে কিছুটা রক্ষে হয়, কিন্তু গন্ডগোলও হয়, অ্যাগ্রাভেশন ফ্যাগ্রাভেশন হয়ে অনেক রকম ঝামেলা করবো। ওই জন্য এখন ওষুধ দিতেই আমি ভয় পাই। যদি আমি বুঝেছি যে সিমিলিমা প্রেসক্রিপশন করেছে, যতক্ষণ না বুঝবো ততক্ষণ আমি দেবো না। এই তাহলে কি এই অপেক্ষা করতে হবে? এই অপেক্ষা করার মধ্যে একটা ব্যাপার আছে যে কতদিন অপেক্ষা করবো, হাউ সো লং, যতদিন কাজ চলবে। এই কাজ চলবে এটা বুঝবো কি করে? সেটা রোগীর যে রোগী রিপিট আপনি করেছিলেন সেটাকে আপনি পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করে তবে বুঝবেন যে হ্যাঁ এটা কাজ চলছে। এবং রোগীর ইমপ্রুভমেন্ট যেটা হচ্ছে, অনেক সময় সিমটমের ইমপ্রুভমেন্ট বিরাট কিছু অনেক সময় হয় না, কিন্তু পেশেন্ট অ্যাজ এ হোল ইমপ্রুভমেন্ট, ওই যে কথাটা বললাম, পেশেন্টের যে কথাটা বললো পেশেন্টের, আমি সামনের সপ্তাহে দেখবি লাঠি ছাড়াই আমি হাঁটতে পারবো, আমার লাঠির দরকার হবে না, আমি নিজেই হাঁটতে পারবো। পেশেন্ট বলছে যে পেশেন্টটা তাকে বসিয়ে দিতে হয়, যাকে ধরে বসিয়ে দিতে হয়, সেই পেশেন্ট এই কথা বলছে। এবং সবচেয়ে বড় কথা কি, ভীষণভাবে উত্তক্ত করতো, মানুষকে গালাগালি করতো। এই সপ্তাহ থেকে তার গালাগালিটা প্রায় বন্ধ হয়ে গেছে, সে কিন্তু অত উত্তক্ত করছে না। তার 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 মানে কি, মেন্টাল ইরিটেবিলিটি তার কমতে শুরু করেছে। 0-1, অনলি 0-1, কার্সিনোসিন 0-1। ওই যে আবার কার্সিনোসিন আমাদের মহাপণ্ডিতরা শিখিয়ে দিয়ে গেছেন 0-1 ব্যবহার করা যাবে না, 0-6 এর পর থেকে করতে হবে। হোমিওপ্যাথি ফার্মাকোপিয়া অনুসারে যে ওষুধই নির্বাচন করুন না কেন, যদি আপনার সিলেকশন ঠিক হয়, ডোজ এবং পাওয়ার যদি রোগের সঙ্গে সাযুজ্য যদি থাকে, আপনি যদি বোঝেন এই পাওয়ারটাই ওকে দিতে হবে, এইটা যদি আপনি বুঝতে পারেন বা অনুভব যদি করেন, তাহলে সেটা কোনোদিনই ক্ষতিকারক হবে না, হতে পারে না। তবে যে ক্ষেত্রে ক্ষতির সম্ভাবনা থাকে সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, মাত্রাটাকে আরো সূক্ষ্ম করা প্রয়োজন হয়, মাত্রাটাকে আরো সূক্ষ্ম করা প্রয়োজন। তারপরে এইটা না যে প্রতিটা ক্ষেত্রেই এটা ইয়ে হয়ে গেল, প্রতিটা ক্ষেত্রে আমাদের 200, 300, 500 গ্লাস আমাদের দৌড়তে হবে এমন কথাটা নয়, কিন্তু এটাও এক ধরনের ম্যানিয়া, অনেকের ম্যানিয়া এরকম হয়ে গেছে, এটা ম্যানিয়াক হয়ে গেছে। হোমিওপ্যাথি যা কিছু সুন্দর সবই তো কিন্তু আমাদের এই ট্র্যাডিশনাল পোটেন্সি বা ট্র্যাডিশনাল ডোজের মাধ্যমেই হয়েছে। অ্যানিম্যাল সেখানে আইডিয়া কিছু কিছু দিয়েছে। তাহলে যে ক্ষেত্রে আমাদের অ্যাগ্রাভেশন, নবকুমার কে আছেন, আপনি ভিডিওটা বন্ধ করুন, ভিডিওটা বন্ধ করুন। ট্র্যাডিশনাল যে ব্যবস্থাটা আছে আমার, ট্র্যাডিশনাল এইরকম পোটেন্সি হবে বা এরকম যেটা অর্গাননে বা ইয়েতে দেওয়া আছে, সেটা আমরা দেবো না কেন? সব ক্ষেত্রে এরকম করবো না, ওইটা বুঝতে হয়। এই বোঝাটা কিন্তু আমি অনেক সময় 200, 300 ক্লাস পরিবর্তন করে দিচ্ছি না তা তো না, দেবো না কেন, অবশ্যই দেবো। কিন্তু যেখানে বুঝবো অ্যাগ্রাভেশন সেরকম কিছু হবে না, সেই ক্ষেত্রে কিন্তু আমি ট্র্যাডিশনাল ইয়ে দিয়ে দেবো, ওই একটা দানাই দেবো। তো আজকাল করি কি, ওই টুথপিক দিয়ে ওই একটা দানা এরকম করে একটু কুচিয়ে কুচিয়ে নিয়ে নিই, ওটা একটা দানা তো হয় না, একটু লেগে থাকে, ওটা দিয়ে দিই। এটা হলো খারাপ নয়, মানে যে ক্ষেত্রে একটু সন্দেহ থাকে, হতেও পারে থাক, এরকম ব্যাপার। অনেকে জলে ইয়ে করতে চায় না, এরকম পেশেন্টও বহু আছে। জলে দেবেন না, জলে খুব ঝামেলা, আপনার জলে ওষুধ ওই 100 গ্লাস 150 গ্লাস 200 গ্লাস আমাকে ইয়ে করতে, এরকম পেশেন্টরা আবদার করে। যে ক্ষেত্রে আপনার উপায় থাকে না সেক্ষেত্রে আমাকে দাব বানিয়ে দিতে হবে। আমি যেটা বলবো সেটা তো শুনতে হবে, আমার কথা অনুযায়ী চলতে হবে, না আমি পারবো না চিকিৎসা করতে। সেটা ক্ষেত্র বুঝে করতে হবে, পেশেন্টের সেন্টিমেন্টটা বুঝে করতে হবে। এটা সেই রূঢ়ভাবে এমন কোনো আচরণ করা যাবে না পেশেন্ট যাতে কষ্ট পায়, এটা আমাদের মাথায় রাখতে হবে। তাহলে কি হচ্ছে, হ্যানিম্যান যে শিক্ষাটা দিয়েছেন যে যতক্ষণ কাজ চলবে ততক্ষণ আপনি ডিস্টার্ব করবেন না। আমরা তো বলে দিচ্ছি ভাইটাল ফোর্স হচ্ছে আমাদের সিনিয়র, কেন না আমার মধ্যে যে ভাইটাল ফোর্স আছে, আমি তো মানুষ, আমি তো ভাইটাল ফোর্সের আন্ডারে,
আমি বেঁচে আছি, আমার জীবন মরণ, মরণ না, আমার জীবন, আমার সব কিছু প্রকাশ কিন্তু ভাইটাল ফোর্সেরই মুখ্য ভূমিকা। সেই জন্য সেদিক থেকে তিনি আমার সিনিয়র বা সম্মানীয় ব্যক্তি, বা সম্মানীয় ব্যক্তিকে ডিস্টার্ব করা কোনো ভদ্রজনতিত কাজ নয়। এই উদাহরণটা মাথায় রাখবেন। ফলে এই খোঁচানো, পোক করা, পেশেন্টকে পোক করা, এইটা বন্ধ করতে হবে। এইটা কিন্তু বারবার আমি মেনশন করি, কারণ এটা তো সহজ নয় বন্ধ করা। আবেগ তো দৌড়ই তো, আচ্ছা দেই না, কি হয়, পেশেন্টটা কষ্ট পাচ্ছে। আবেগের দ্বারা পরিচালিত হলে হবে না, যুক্তি এবং পর্যবেক্ষণ এবং জ্ঞানের দ্বারা পরিচালিত হবে। আবেগ আপনাকে কখনো জেতাবে, কখনো হারিয়ে দেবে, এটা মাথায় রাখতে হবে। এরপরে কি বলছে, only when the old symptom which had been eradicated or very much diminished by the lust and the processing medicine commence to rise again for a few days or to be again perceptibly aggravated. বলছে যে ওল্ড সিমটম গুলো আমি যখন চিকিৎসা করেছি, তার যে পুরোনো সিমটম গুলো যেগুলো সব চলে গিয়েছিল, সেগুলো ফিরতে শুরু করলো অথবা অ্যাগ্রাভেশন হলো, তখন কিন্তু তাকে একটা রেপুটেশন করতে তিনি বলছেন। Then the time has been most surely come when a dose of medicine most homeopathically fitting should be given. এটা হ্যানিম্যান বলেছে। এবার এর সঙ্গে আমাদের এক্সপিরিয়েন্সটা যোগ করব। এরকম দিয়ে আমরা ঝাড় খেয়েছি, পরিষ্কার কথা ঝাড় খেয়েছি। ঝাড় খাওয়ার তো কথা না, হ্যানিম্যান বলেছেন, তাকে ফলো করেছি। হয় কি, এখানে দুজনের কথা আমাদের বলতে হবে। এক হচ্ছে আমাদের যেই চ্যানেলের কথাটা পরে বলছি, আমরা ডক্টর কেসি দাস বলুন বা তপন কাঞ্জিলাল বলুন, এইসব শিক্ষকদের কাছে কি দেখেছি, পেশেন্টটা যদি খুব ডিটেরিয়েট না করে, পেশেন্টটা যদি কিছু সিমটম ডেভেলপ করে বা কিছু করে, আরেকটু ওয়েট করেছেন। আরেকটু ওয়েট করার জন্য তিনি বলছেন। এই যে বেড়ে যাওয়ার ব্যাপারগুলো কেন, অনেক সময় তার কি হয়, তার লাইফস্টাইলে কিছু গন্ডগোলের জন্য হতে পারে। কোনো সময় দেখা গেল সংসারে কোনো অশান্তি হলো, সেই অশান্তিটা ভোগ করতে গিয়ে, চেপে রাখতে গিয়ে বা ইয়ে করতে গিয়ে, সেখান থেকেও তার কিন্তু এই উন্নতি বা সিমটম যে কমে গেছিল, সেইগুলো কিন্তু ওগুলো আর কাজ করতে পারে না। কারণ অশান্তিতে একটা ডায়নামিক প্লেন আছে, সেই ক্ষেত্রে কিন্তু ওরকম হয়ে যায়। আর যেই চ্যানেল বলছেন যে কোনো কোনো ক্ষেত্রে হয় কি, ওষুধটা কিছুদিন কাজ বন্ধ করে, বুঝবেন কি করে? আপনি এই যে সিমটম গুলো যখন ফেরত আসছে, একটা বুঝিয়ে দিচ্ছি। তো সিমটম আপনার 4টে সিমটম ফেরত এসছে, যেগুলো আগে থেকে খুব ছিল, ওষুধ থেকে কমে গেছিল। এবার তো তাকে নতুন, এখন তো তাকে রিপিট করবেন। এবার দেখে নিন যে এই যে ওষুধগুলো ফেরত এসছে, কতটা ফেরত এসছে। যদি ঠিক পূর্বের মতো ফেরত এসে থাকে, ধরে নিলাম পূর্বের মতোই ফেরত এসছে, তাহলে এবার দিতে হবে। এবার জিজ্ঞেস করুন, আপনি যখন আমাকে এই সিমটমগুলো নিয়ে এসেছিলেন, তখন শরীরের দুর্বলতা বা শরীরের কাজ করার এনার্জি বা শরীরে ভালো লাগা মন্দ লাগা তখন ঠিক যতটা ছিল, এখনো কি ঠিক ততটাই এগুলো আছে? মাইন্ড ইট, খুব ভালো করে বুঝুন কথাটা। পেশেন্ট তাকে রিপিটে, এটা অ্যানিম্যাল রিপিটেশন করছে, মুখস্থ করছেন। আমি যেটা বলছি এটা তো এখানে তো পাবেন না আপনি, এটা আমরা শিখেছি পরে, সেই শেখাটাও আপনাদের মাথায় আমি ইনপুট করে দিচ্ছি। তাহলে কি হয়েছে, তাকে জিজ্ঞেস করতে হবে কি, আপনি যখন প্রথম এসেছিলেন আপনাদের এই ওষুধ খেয়ে কমে গেছিল, তখন আপনার এনার্জি, সেইটা আপনি রেকর্ড থাকলে তবে তো পাবেন। রেকর্ডের মধ্যে যদি দেখতে পান যে হ্যাঁ উইকনেস ছিল, প্রোফাউন্ড উইকনেস ছিল, ইয়ে ছিল, এইবার তখন বলবো এইবার যেগুলো আসলে এবার উইকনেসটা কেমন? না, উইকনেসটা ঠিক অতটা নেই, তবে ডাক্তার কমে দেন, আর ভালো লাগছে না, এই সারিয়ে দেন বললো। তাহলে কিরকম ব্যাপারটা কিরকম হলো, কিছু সিমটম ফিরলো। সিমটম কি খুব গুরুত্বপূর্ণ? উইকনেসটা যখন তার ঠিক ঠিক আছে, উইকনেসটা যার যখন নেই প্রায় বা সুন্দর আছে, এটা সার্বিক লক্ষণটা অ্যাজ এ হোল সে ভালো আছে, ইউ শুড ওয়েট, ইউ শুড ওয়েট। সিভিয়ার কন্ডিশনটা কিছু ডেভেলপ করে নাই, ইউ শুড ওয়েট। দেখবেন ওয়েট করলেই দেখবেন চলে গেছে, অধিকাংশ ক্ষেত্রে চলে যায়। আর যদি ওয়েট করে না যায়, একটা জায়গায় যদি আটকে যায়, না নড়াচড়া করছে না, তখন আমরা মেডিসিন আমরা কি করব, রিপিটেশন করব।
তখন, তার আগে নয়। এগুলো কেন্টের ইয়েতে পাবেন, কেন্ট এইগুলো সব সেকেন্ড প্রেসক্রিপশন এগুলো তো করেছে, সুন্দরভাবে ব্যাখ্যা করেছে। তাহলে বোঝা গেল ব্যাপারটা কিরকম, যে আমরা ওই সিমটম ফেরত আসলে পরেই আমরা কি দেখবো, যে তার কোনো এক্সাইটিং কজ হয়েছে কিনা, বা কোনো মেনটেনিং কজ হয়েছে কিনা, বা তার লাইফস্টাইলে কোনো অত্যাচার হয়েছে কিনা। হয়তো রাত জাগা হয়েছে, বাড়িতে কেউ অসুস্থ হয়েছিল, কোনো বন্ধু অসুস্থ হয়েছিল, সে রাত জেগেছে, তাকে নিয়ে অনেক টেনশন করেছে, তারপরে সিমটম গুলো বাড়তে শুরু করলো। তাহলে সিমটম গুলো বাড়তে শুরু করলে পরে সেটা অটোমেটিক ভাইটাল ফোর্স তাকে ছেড়ে দেওয়ার জন্য বাড়ছে, না অন্য কিছু ডায়নামিক পেন এসে আক্রান্ত হয়ে ওষুধটা কাজ করা বন্ধ করে দিয়েছে, সেই জন্য এরকম হচ্ছে। এই জায়গাটা কিন্তু আপনাকে জিজ্ঞেস করে বার করে নিতে হবে। এইটা খুব ভাইটাল জায়গা। এই জায়গাটা যদি আপনারা ভুল করেন, আবার ঝাড় খাবেন, পরিষ্কার ঝাড় খাবেন, ঝাড় কেউ আটকাতে পারবে না। হোমিওপ্যাথিতে ঠিক করাটাই খুব আশ্চর্যজনক। হোমিওপ্যাথিতে অনেকগুলো ফ্যাক্টর আছে, প্রতিটি জায়গায় আপনাকে ঠিক করলে তবে আপনি যে রেজাল্টটা চাইছেন, সুন্দর রেজাল্ট, তবে সেটা পাবেন। তাহলে বুঝতেই পারছেন যে প্রতি মুহূর্তে ভুলের হাতছানি। ফলে যদি সতর্ক না হন, আপনার যদি ওই আবেগপ্রবণ হয়ে যদি কিছু করে ফেলেন, তাহলেই ব্যাস, তাহলে আপনি পেশেন্টটার কিন্তু ক্ষতি করে ফেললেন, আর পেশেন্টটাকে ঠিক করতে পারবেন না। তাহলে কি হলো, যে তাহলে আমরা কোন ক্ষেত্রে রিপিটেশন করব, সেটা কিন্তু হ্যানিম্যান এখানে পরিষ্কার বলেছেন। আর আমরা 50 মিনিট হলে কি করছি, 1 2 3 4, তাহলে একের পর যখন 2 দেবো, সেটা তো রিপিটেশনের মধ্যে পড়বে। তাহলে হ্যানিম্যান ক্রনিক ডিজিজে ভুল বলেছেন, অর্গানে ঠিক বলেছেন, নাহলে অর্গানে ঠিক বলেছেন, এখানে ভুল বলেছেন। এইটা আপনাদের ভাবতে হবে। আমরা করে দেখেছি, সেটা হচ্ছে কি, যতক্ষণ সে কাজ করবে আমি তাকে ডিস্টার্ব করবো না। আমি তার কারণটা বলেছি, কেন ডিস্টার্ব করবো না, আমি মানে মজা করে একটু বলেছি আমি, কিন্তু মূল ব্যাপারটা আমরা তাকে ডিস্টার্ব করবো না। এই শিক্ষাটা কিন্তু আমাদের থাকতেই হবে। মশাটা বড্ড উৎপাদ করছে। আচ্ছা, experience and careful observation alone can decide, and it always has decided in my manifold exact observations, and so as to leave no doubt remaining. এখানে দেখুন একটা জিনিস হ্যানিম্যান কি বলেছে, দেখুন হ্যানিম্যান কি বলছেন, যে তিনি কি বলছেন, কেয়ারফুল অবজারভেশন একমাত্র ডিসাইড করবে, এবং তিনি এটা করেছেন। তাহলে হ্যানিম্যান কি করছেন, এই যে রুগী যেটা দেখছি, সেটা হ্যানিম্যান কোথায় কি বলেছে সেদিকে তাকিয়ে থাকলে হবে না, আপনি কি দেখছেন কেয়ারফুল অবজার্ভ করুন তাকে। অবজার্ভ করলেই কিন্তু আপনার সামনে চোখ খুলে যাবে। আপনি যত তাকে ভালোবাসবেন, সে তত আপনাকে সুন্দর সুন্দর সিমটম উপহার দেবে। বুঝতেই পারছেন, এই যে আজকে ঘটনাটা বললাম, পেশেন্ট কি বলছে, আমি ওই লাঠি ছেড়ে দেবো। এই যে কথাটা সে বলছে, কতটা মেন্টালি সে ভেতর থেকে ভালো থাকলে এই কথাটা সে বলতে পারে, যাকে ধরে ধরে বাথরুমে নিয়ে যেতে। দিস ইজ ফ্যাক্ট। এটা কি অনলাইনে পাবেন চট করে, এইসব জিনিস অনলাইনে? এবার তাকে যদি আমি সামনাসামনি দেখতাম, আরো বেটার কিছু বুঝতে পারতাম। যদিও তার মেয়ে ডাক্তার, সেই জন্য কিছুটা সুবিধা হয়েছে আমার। তাহলে কি হলো, এই যে হ্যানিম্যান যে বিভিন্ন প্রকার কাজ করেছে, বিভিন্ন বহুমুখী কাজ করেছে, সেখানে কিন্তু এই অবজারভেশনটা যে মূল ব্যাপার। জেন কাঞ্জিলাল এনহান্স ইওর অবজারভেশন পাওয়ার, তিনি অবজারভেশন পাওয়ারটাকে বাড়াতে বলেছেন। আর আমরা কি করছি, অবজারভেশন পাওয়ার বাড়াতেই পারি না, বাড়াতে চাইও না। কারণ বেশি সময় দিলে আমার তো রুগী কম হবে, আমার রোজগার কমে যাবে। তাই কি বেশি নিলে পরে পয়সা বেশি নিতে হবে, খাটবেন বেশি, পয়সা তো নেবেন বেশি। অবশ্যই গলা কেটে না, রোগী যদি না পারে সেক্ষেত্রে আলাদা কথা, কনসিডার করবেন। হোমিওপ্যাথি অ্যাকচুয়ালি, হ্যানিম্যানিয়ান হোমিওপ্যাথির কোনো মূল্যই হয় না। যারা হোমিওপ্যাথির মতন করেন, মা একটু ইয়ে ধূপ জ্বালিয়ে দেন আমার একটা, বড্ড মশা কামড়াচ্ছে।
তাহলে কি হলো, অবজারভেশনটা কিন্তু আমাদের উপর ছেড়ে দিয়েছে। আমরা তো অবজারভেশন করতে চাই না, অবজারভেশনটা করতে হবে। এরপর কি হচ্ছে, নাও if we consider the great changes which must be effected by the medicine in many and various composite and incred- incredible incredibly delicate part of the living organism before a chronic miasm so deeply enrooted and as it were যেন persistently interwoven with the economy of our life as soda is. এখানে তিনি বলছেন যে এই যে ক্রনিক মায়াজম সোডা, এটা আমাদের ভাইটাল ফোর্সের সঙ্গে এমন ভাবে মানে কি মিশ্রণ হয়ে আছে, এত সুন্দরভাবে, যেমন কাপড় যেমন সুতো দিয়ে বোনে এইরকম আর কি এত সুন্দর হয়ে আছে। হ্যাঁ, সেই এইরকম ক্ষেত্রে আমাদের কি না, যদি আমরা কি দেখতে পাই, যদি একটা গ্রেট চেঞ্জ যদি দেখতে পাই আফটার মেডিসিন, ওষুধ দেওয়ার পর যদি আমরা একটা গ্রেট চেঞ্জ যদি দেখতে পাই, তাহলে কি হবে না, ক্যান বি ইরাডিকেটেড হেলথ, তারপরে বলছে ক্যান বি ইরাডিকেটেড অ্যান্ড হেলথ বি দাস রেস্টোর। বলছে যদি এরকম ভাবে ডিপলি গভীর ভাবে যদি শরীরের বিভিন্ন সূক্ষ্ম সূক্ষ্ম অংশ যদি হোমিওপ্যাথি ওষুধটা কাজ করে, এই যে আজকে একটু বললাম যে পেশেন্টটা যে বলছে আমি হাঁটবো, এটা তো তার উইলে কাজ করছে, সূক্ষ্ম অংশে কাজ করছে। এরকম যদি করে তাহলে সেই ক্ষেত্রে তাহলে কি হবে, আমরা কিন্তু বুঝতে পারবো যে ওষুধটা সঠিক নির্বাচিত হয়েছে। দেন ইট মে ওয়েল বি সিন হাউ ন্যাচারাল ইট ইজ দ্যাট ডিউরিং দ্য long continued action of a dose of antisodic medicine selected homeopathically, এই কথাটা খুব গুরুত্বপূর্ণ। হোমিওপ্যাথিক্যালি মানে কি, হোমিওপ্যাথির নীতি নিয়ম মেনে যেটা সিলেকশন হয়েছে। অ্যাসাল্টস মে বি মেড বাই ইট, অ্যাসাল্ট মানে আক্রমণ, ওষুধ দিয়ে তো আমরা আক্রমণই করি। মেড ইট অ্যাট ভেরিয়াস পিরিয়ডস on the organism as it were in undulating fluctuation during the long continued disease. long continued disease ক্ষেত্রে কি আছে, undulating fluctuation, undulating মানে ঢেউ খেলানো, ঢেউ খেলানো, ঢেউ ঢেউ কি করে, আপনি যদি কোনো সাগরের দিকে যান, দেখবেন এক ঢেউ নাবছে উঠছে, নাবছে উঠছে, এইটা আপনি দেখতে পান তো। হ্যাঁ, নাবছে উঠছে, তার মানে নেমে গেলেই ঢেউ শেষ হয়ে যাচ্ছে না, আবার উঠছে। আবার উঠছে তো, ফলে ব্যাপার হচ্ছে এই যে ঢেউ উঠছে তার মানে কি, একটা মুভমেন্ট চলছে। এই মুভমেন্টটা যতক্ষণ চলবে ততক্ষণ আপনি কিছু করতে পারবেন না, হাত বন্ধ করে বসে থাকতে, হাত গুটিয়ে বসে থাকতে হবে। তাহলে বোঝা গেল, আমি যেমন বলি যে পাখি যখন এ ডাল থেকে ও ডালে যখন পড়ে, ওষুধ তো দিয়েছো, এবার দেখছো উৎপাত হচ্ছে, পাখি একবার এই ডালে বসছে একবার ও ডালে বসছে, এরকম যদি করতে থাকে তুমি তাকে কিন্তু রিপিট করতে পারবে না, আগে স্থির হবে তবে রিপিট করবে। এরকম গল্পটা বলি মজা করি। এখানে হ্যানিম্যান যেটা বলছেন যে এই যে হ্যাঁ, একটা ডোজ অ্যান্টিসোডিক দেওয়ার পর তারপর কি হচ্ছে, এই যে ঢেউ খেলার ফ্লাকচুয়েশন মানে ওঠা নামা, আপনারা বহু পেশেন্টের ক্ষেত্রে দেখতে পাবেন যে আগের মাসে যেমন ডাক্তারবাবু আমি গত মাসে খুব ভালো ছিলাম, এই মাসে ঠিক অতটা ভালো আমি নেই। আপনাকে এই কথাটা লিখতে হবে। পেশেন্টকে কখনোই জিজ্ঞেস করবেন আগে এই সিমটমটা কেমন ছিল, ওই সিমটমটা কেমন ছিল, এটা করবেন না। আমি যেটা করি, আপনি কেমন আছেন, এবার সে কি বলে দেখি। কেউ বলে আমার এই সিমটমটা বেড়েছে কমেছে, এটাও বলে, আবার কেউ অনেকে বলে
না না, আমি আগের মাসে ভালো ছিলাম। এখন বা এই বেশ ভালোই ছিলাম, এই কটা দিন যেন কিরকম একটু অসুবিধাই হচ্ছে, শরীরে উৎপাত একটু বেড়ে গেছে, ভালো করে ওষুধ দেন। এই যে আমি তাকে জিজ্ঞেস করি কেন, আমি তার কাছে সার্বিক লক্ষণটা বা সার্বিক বিষয়টাকে বোঝার জন্য তাকে ইয়ে করি। সিমটম তো একটা পার্টিকুলার জায়গার মধ্যে, বেশিরভাগ সিমটম মানে মেন্টাল সিমটম ছাড়া। তো ফলে আমি তাকে জিজ্ঞেস করি সে কি বলে দেখি। হুম, দেখুন, সে যদি বলে যে না আমার কোনো উপকারই হয়নি, তাহলে কি আপনি ওষুধ দেবেন? এই জায়গাগুলো কিন্তু খুব কঠিন জায়গা হয়, ভীষণ কঠিন জায়গা। হ্যাঁ, আজকে ওই পেশেন্টটা যেটা বলছিলাম, আমি তার মায়ের ওই চোখের এই যেগুলো বেটার হয়েছে, আমি লিখে দেখো লুকস বেটার। আমি বহু পেশেন্ট আছে, যদিও এইটা আমি শিখেছি ডাক্তার তপন কাঞ্জিলালের কাছে, এটা একদম হাতে ধরে শিখিয়েছিলাম। এই লুকস বেটারটা প্রথম প্রথম লুকস বেটার হলো, তারপরে দেখা গেল অবস্থা খারাপ হয়ে গেল পেশেন্টের। এরকম ঘটনা কয়েকবার ঘটেছে, বেশ কয়েকবার ঘটেছে। এখন আর এটা চট করে ভুল হয় না। ইভেন এখন গলার আওয়াজ শুনেও বলতে পারি পেশেন্ট ভালো আছে, আমি ধরে ফেলি। খুব রেয়ার মিস হয়, খুব রেয়ার ভুল করি আমি। এটা একদিনে হয়নি, এটা দীর্ঘদিন অনুশীলন করতে করতে হয়েছে। তো ফলে এই যে মানে আমরা পেশেন্টটাকে যে যে বোঝার চেষ্টা করছি, তার ফেসিয়াল ইন্ডেক্স থেকে বহু পেশেন্ট এরকম বলে, কিন্তু তা দেখছি ফেসটা যেন একটু উজ্জ্বল লাগছে, চোখটা যতটা কোটরে ছিল ততটা কোটরে নেই। অনেক পেশেন্ট হয় কি, একটু স্লাইট হাসি দিয়ে বা কথা বলতে বলতে একটু সামান্য হাসি দিয়ে সে বলে, হ্যাঁ ডাক্তারবাবু অনেক আশা করে এসেছিলাম, কিছুই হলো না, কি আর বলি বলুন। এইরকম ছোট্ট করে হাসি দিয়ে বেরিয়ে যায়, কিন্তু এই হাসিটা কিন্তু সে আগেরবারে রেকর্ডিং এর সময় দেয়নি। ওই সামান্য একটু হাসিও কিন্তু আপনার হচ্ছে সুতো, ওটাকে ধরতে হবে। ওয়েট অ্যান্ড অবজার্ভ, ওষুধ দেবেন না। এই ফিসিয়াল ইন্ডেক্স বর্তমানে এই কমপ্লিকেটেড যুগে হোমিওপ্যাথিক ল গুলো সবসময় প্রথমেই দেখা দেয় না বা দেখায় না। এইটা দেখে ফেসিয়াল ইন্ডেক্স দেখে আপনি বুঝতে পারবেন। অনেক সময় ফেসিয়াল ইন্ডেক্স থেকে বোঝা যায় না। অনেক সময় এরকম কমপ্লেন হয়, বলে আপনি ডাক্তারবাবু বলেছিলেন বিশ্রাম নিয়ে কাজ করতে, বাহ বাহ, এখন আরো কাজ বেশি করে করছি। তাহলে কি ব্যাপার এরকম করছেন কেন? বলে কি করবো, বসে থেকে কি করব, ওই কাজকর্ম করছি, কাজকর্ম করছি, বাড়িতে অনেক কিছু তো কাজ, এই অনেক কিছু কাজকর্ম করছি মানে বুঝে নিতে হবে কি, আগেতে যখন সে কাজ করতো যেটুকু সেগুলো বাধ্য হয়ে করতো। হ্যাঁ, সে ব্যথার চোটে বা কষ্টের চোটে কাজ করতে পারতো না। এখন হচ্ছে কি ব্যথা কষ্টগুলো আগের তুলনায় একই রকম আছে বা ধরুন সেরকম কোনো ইমপ্রুভমেন্ট হয়নি, এরকম পেশেন্টও দেখেছি। বলি ডাক্তারবাবু কি জানি ওর কি হয়েছে, ওর তো কোনো উন্নতি কিছু দেখতে পাচ্ছি না, কিন্তু এখন দেখি ভোরবেলা উঠে কাজকর্ম করতে শুরু করে দেয়। বলে না সকাল সকাল করে নেবো, দুপুরের দিকে তাড়াতাড়ি খেয়ে শুরু করবো। এই যে হঠাৎ পরিবর্তন হলো, এই যে পরিবর্তনগুলো, এটা একটা লাইফস্টাইলের যে পরিবর্তন হয়েছে, এই লাইফস্টাইলের পরিবর্তনটা আপনার ভালো দিক না মন্দ দিক, এইটাকে জাজ করতে হবে। এরকম পেশেন্ট বলে কিন্তু, এটা ইউ শুড রাইট ডাউন। ঠিক আছে, তার বাচ্চাকে নিয়ে সে স্কুলে নিয়ে যায়, তার স্ত্রী তখন বলছে তুমি তো প্রতিদিনই যাও, একটা কাজ করতে তো বিরক্তি লাগে, আজকে আজকে আমি পৌঁছে দিয়েছি। আমি তাকে জিজ্ঞেস করলাম যে উনি কি পৌঁছে দিতে যান? বলে, না, কোর্স মিলকালে যায় না, কি জানি কি ওর কি ইচ্ছে হলো কে জানে। বলে এখন মাঝে মাঝেই যাচ্ছে, অথচ তার কোনো কষ্টের রিলিফ হয়, উল্লেখযোগ্য রিলিফ কিচ্ছু তার হয়। তাহলে কি ব্যাপারটা হলো এখানে, এখানে এখানে কি বুঝলেন আপনি? পেশেন্টের কোনো রিলিফ হয়নি, কিন্তু পেশেন্টটা কাজ করছে বেশি, কাজ করে এনার্জি পাচ্ছে, এবং সে কি করছে তার স্বামীকে সাহায্য করছে, যেটা কোনোদিন করেনি ওই বাচ্চাটাকে পৌঁছে দিয়ে আসার জন্য। প্রতিদিন যাওয়া বিরক্তি, মানে তার কষ্টটাকে সে উপলব্ধি করছে। এটা একটা হায়ার সেন্সের একটা ইয়ে নয়, অনুভূতি নয়? এই যে সূক্ষ্ম অনুভূতিটা যখন আসলো, সিমটম অনুভূতি না হলে চুপ করে বসে থাকো। আমি যেটা বলছি ভালো করে বুঝে নিন, কোথাও পাবেন না এসব, আমরা বহুত কষ্ট করে শিখেছি। আপনারা এইটা একটু খেয়াল করবেন, তাই আপনি বুঝতে পারবেন।
এবার কি বলছে, experience shows that when for several days there has been an improvement, half hour or a whole hours or several hours will again appear when the case seems to be become worse. বলছে এরকম ঘটনা এগুলো আমি অহরহ দেখেছি। পেশেন্টকে আপনি ওষুধ দিলেন, পেশেন্টের দেওয়ার পর তার কিন্তু কষ্টগুলো কয়েক গুণ বেড়ে গেল, যা ছিল তার থেকেও বেড়ে গেলে তো আপনার মাথা খারাপ করে দেবে। যদি ব্যথা হয়, পায়খানা যদি বেড়ে যায়, 3বার যেত, 5বার যদি যায়, 8বার যায়, যদি আপনাকে ছেড়ে দেবে মনে করেছে। এরকম ঘটনা ঘটে তো। কি দেখা যাচ্ছে না, হ্যাঁ এগুলো সব বেড়েছে, কিন্তু দেখা যায় কি না, সে একটু দুপুরবেলা শুলেই ঘুমিয়ে পড়ছে, এটা দেখা যায়। আবার দেখা যায় এখানে হ্যানিম্যান কি বলছে, হাফ অ্যান আওয়ার সারাদিনের মধ্যে তখন আপনার এই যে বেড়ে গেছে, তখন জিজ্ঞেস করতে হয় যে আপনার তো বেড়ে গেছে বুঝলাম, 24 ঘন্টা যেমন ছিল সেইভাবে, হ্যাঁ 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 সেরকমই বেড়ে গেছে ডাক্তারবাবু, আর বলবেন না, আপনি একটু কিছু ব্যবস্থা করুন, আমি আর পারছি না সহ্য করতে। সে কিন্তু আপনাকে তাড়া মেরে চুপ করিয়ে দেবে পেশেন্ট। আপনি তাকে জিজ্ঞেস করুন, সকালবেলাটা আগেতে যতটা আপনার কষ্ট হতো, এখন সকালটা ঠিক ততটাই কষ্ট হয়, দুপুরবেলাটা ঠিক ততটাই কষ্ট। এরকম ভেঙে ভেঙে পাঠ করে করে আপনাকে এগোতে হবে। এরকম করতে করে কেন এগোতে হবে, সেখানে হ্যানিম্যান এখানে বলছেন যে হাফ আওয়ার্স, মানে আধ ঘন্টাতে তার ব্যথাগুলো কম থাকে। ধরুন আধ ঘন্টা তার, আমি ব্যথা দিয়ে বলছি, ব্যথাগুলো কম থাকে। কারো 1 ঘন্টা থাকে, কারো কয়েক ঘন্টা থাকে, কারো আবার মাঝে মাঝে ব্যথাটা কম থাকে, মাঝে মাঝে ঠিক হয়। এই মাঝে মাঝেটা আগেতে ছিল না, আগেতে কন্টিনিউয়াসলি তার ব্যথা হতো। বা এরকম হতে পারে ব্যথা বেড়ে গেল, যেমন বললাম ব্যথা ধরুন বাড়েনি, ধরুন আপনি ওষুধ দিচ্ছেন, ব্যথা কিছুই বাড়েনি, কিছুই হয়নি। পেশেন্ট সময়, না ডাক্তার কি ওষুধ দিলে কিছু হয়নি আমার, ধরুন কিচ্ছু না, ভালো করে ওষুধ দেন। তখন আপনি দেখতে পাবেন যে কোনো একটা সময় হাফ অ্যান আওয়ার কি 1 ঘন্টা, 2 ঘন্টা, বা একবেলা বা 2-3 দিন পর পর সে ভালো থাকছে। এই ভালোটা তার কোনোদিনই ছিল না। এই ভালোটা কি আপনার কোনোদিন ছিল আগেতে? মাইনেট, আমি যেগুলো বলছি খুব মাইন্ডলি খেয়াল করুন, সারা জীবন যতদিন বাঁচবেন ততদিন এগুলো কাজে লাগবে। এইগুলো খুব সূক্ষ্ম জায়গা। আমার কথাটা আমি বুঝতে না পারলে, আমার ক্লাস শেষ হয়ে গেলে পরে যে বুঝতে পারবে না, আমি তাকে আবার বুঝিয়ে দেবো, এটা আমার দায়বদ্ধতা। তাহলে আমরা তাকে জিজ্ঞেস করবো, জিজ্ঞেস করে তবে বুঝবো যে হ্যাঁ পেশেন্টটা কাজ হচ্ছে, এটা আমরা বুঝবো। তারপর কি বলছে, বাট দেয়ার পিরিয়ড সো লং অ্যাজ অনলি দ্য অরিজিনাল এলিমেন্টস আর রিনিউড and no new and severe symptom present themselves, only show a continuing improvement. যখন অনেকগুলো সিমটম কমে গেল, তখন কন্টিনিউ ইমপ্রুভমেন্ট দেখা দিয়েছে বা চলছে, বিং হোমিওপ্যাথিক অ্যাগ্রাভেশন, এইটাকে বলছেন তিনি হোমিওপ্যাথিক অ্যাগ্রাভেশন। তাই তো পেশেন্টের যদি অ্যাজ এ হোল যদি ইমপ্রুভমেন্ট হয় আফটার মেডিকেশন, সেটা তো হোমিওপ্যাথিক অ্যাগ্রাভেশনই হবে। হোমিওপ্যাথিক অ্যাগ্রাভেশন ডিজিজ অ্যাগ্রাভেশন তো এক নয়। হ্যাঁ, এই হোমিওপ্যাথিক অ্যাগ্রাভেশন হবে, হুইচ ডু নট হিন্ডার বাট অ্যাডভান্স দ্য কিওর। এটাকে প্রতিহত করা যাবে না, এটাকে বাধা দেওয়া যাবে না, মানে এই যে তার ইমপ্রুভমেন্ট হচ্ছে কোনো বাধা দেওয়া যাবে না। তাকে কি করতে হবে না, তাকে অপেক্ষা করে সে কিওর তার হবে, অ্যাডভান্স দ্য কিওর, মানে কিওরের দিকে তাকে এগিয়ে নিয়ে যাবে। অ্যাজ দে আর অনলি রিনিউড বেনিফিশিয়েন্ট অ্যাসাল্ট। বেনিফিশিয়েন্ট মানে কি, উপকারী আক্রমণ, যেটা আমরা ওষুধ দিয়ে করে থাকি। বেনিফিশিয়াল অ্যাসাল্ট on the disease, though they are wont to appear at times 16, 20, 24 days after making the dose of a antibiotic. Antibiotic দেওয়ার পর কি হচ্ছে, সেটা হচ্ছে 16 দিন পরে, অথবা 20 দিন পরে, অথবা 24 দিন পরেও এই অ্যাকশনটা বোঝা যায়। এটা হ্যানিম্যান দেখেছেন, বলেছেন। এটার আগেও বোঝা যেতে পারে, এর পরেও বোঝা যেতে পারে, কারণ অল আর ইন্ডিভিজুয়াল। কে কোনটা দেখাবে, কি রকম দেখাবে,
এটা বলা কিন্তু ভীষণ মুশকিল, এটা বলা কিন্তু ভীষণ মুশকিল। তা আমি কি এরপরে আরেকটা প্যারা কি আমি টেনে নিয়ে যাব? সেটা হলে পরে আরো 15 মিনিট লেগে যাবে, সেটা মনে হয় ভালো হবে না, অনেক রাত হয়ে গেছে, কারণ এই খুব কঠিন জায়গাটা আলোচনা করেছি। না স্যার, থাকুক আজকে। এবার প্রশ্ন থাকলে প্রশ্ন নিশ্চয়ই আমি উত্তর দেওয়ার চেষ্টা করব, জানা থাকলে। আচ্ছা, আমরা প্রশ্ন নিচ্ছি সরাসরি। আজকের আলোচনার উপর যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনারা করুন, কোনো জায়গায় জিজ্ঞাসা থাকলে আপনারা করুন। কারো কোনো প্রশ্ন আছে? হ্যাঁ দীপেন, হ্যাঁ স্যার, বলুন। আমার আমার একটা প্রশ্ন আছে। অমরদা, প্রথমে আপনাকে নমস্কার জানাই। আহ, ওই কিছু মানে মহিলা রুগীদের ক্ষেত্রে বেশি দেখা যায় যে এরা ঠিক মানে খুলে উত্তরটা দিতে চায় না। এই যে কেমন আছেন এই কথাটা বলার পরে, বা আপনার কষ্টগুলো কেমন আছে, এই যে পরে ভেঙে ভেঙে যে জিজ্ঞেস করব, অবশ্যই জিজ্ঞেস করা হয়, সেগুলো জিজ্ঞেস করি। হ্যাঁ, কিন্তু আহ, কিছু রোগীর মধ্যে দেখা যায় যে তারা যেন বলতেও তাদের কষ্ট হচ্ছে, বা তারা বলতে চাইছে না। বিশেষত আর অ্যাটেন্ডেন্টকে সব সময় সরানোও যায় না। হ্যাঁ, সরাতে পারলে তো ভালো হয়। অনেক ক্ষেত্রে দেখেছি সরিয়েও খুব লাভ হয়নি। তারা একটা মানে ঘুরিয়ে পেঁচিয়ে নানা রকম ভাবে জিজ্ঞেস করেও তারা যেমন একটা ওই কথা বলতে, বিশেষত সাইকোটিক রুগীরা যেটা হয়, হুম, একদম মানে কিছু ডিসক্লোজ করতে চায় না তাদের। এরকম সবাইকে সাইকোটিক ধরলে হবে না, অনেকে লজ্জায় বলে না, শরিকও হতে পারে। হুম, সেটা তো তার আরো কিছু সিমটম আমি শরীর পাবো। এবং যে ক্ষেত্রে আমি ম্যাক্সিমাম সাইকোটিক পাচ্ছি আর রুগীর এই জিনিসগুলো পাচ্ছি, যেমন একটি মেয়ে তার মায়ের সঙ্গে আসে, সে পরিষ্কার করে কিছু বলতে চায় না, খালি মুচকি মুচকি হাসে আর ঘাড় নাড়ায়। সে পরিষ্কার করে কিছু বলতে চায় না, তার বেশি এবার তার মাকে একবার বললাম, আপনি একটু বাইরে বসুন, আমি মেয়ের সঙ্গে কথা বলি। বলছে না না, ওর আমাকে বাদ দিয়ে কোনো কিছু বলার নেই। তাকে আমি সরাতেই পারলাম না। যাই হোক, ওরকম হলে এই পরে পেশেন্ট ভুল হয়ে যাওয়ার ভয় আছে। হুম, সেইটাই কমান্ড মানে। দিতে হবে, কমান্ড। আমার আচ্ছা কথা আচ্ছা তোমাকে শুনতে হবে, না আচ্ছা। শুনলে আমার পক্ষে দেখা সম্ভব নয়, বার করে দিতে হুম। হবে। হ্যাঁ, এটা আসলে এটা সবসময় আমাদেরও যে মানে আমার আর কি কনফিডেন্স যে সবসময় ঠিক থাকে তা নয়। এটা আপনি অনেকেরই ঠিকই থাকে না, বলছেন। টাকাটা চলে যাবে তো, টাকাটা তো পাবে না, খুব শক্ত জায়গা বার হ্যাঁ, করে দেওয়া। যাই হোক। তা যেমন আপনি যে তপন কাঞ্জিলাল স্যারের কথা বলছিলেন, তো ওনার দু একটা রুগীর সঙ্গে আমার থাকার, আমি নিয়ে গেছিলাম আর কি, থাকার সৌভাগ্য হয়েছিল। মানে সে এমন ভাবে বলছে বলছে মানে রোগীর ছেলে এসছে, ছেলেও ধরুন বড় ছেলে, মানে সে আমার সঙ্গে তখন সার্ভিস করতো। হ্যাঁ, এবং তার স্বামী এসছে, বলছে আপনাদের মধ্যে মালিককে আর চাকরকে, আমি চাকরের সঙ্গে কথা বলি না। এবার তারা তো উনি বলে, এটা বলে, উনি বলেন, হ্যাঁ, এটা এবং বলেন উনি। মানে রুগী রুগী রুগীও মুখের দিকে তাকিয়ে আছে, তারাও মুখের দিকে তাকিয়ে আছে, বুঝলেন। হুম। আর ওনার হাজব্যান্ড হচ্ছে রেলের একজন অফিসার। হ্যাঁ, এবারে বলছে ঠিক বুঝলাম না। এবার আমি মানে ওই অবস্থায় আমিও আগে পড়িনি, সেটা আমার প্রথম রুগী স্যারের কাছে নিয়ে যাও। এবার আমি বললাম, স্যার মনে হলো প্রশ্নটা ওনারা বুঝতে পারেননি। বলছে কার কথা শুনে রোগী চলে, আমি তার সঙ্গে কথা বলবো। আমি বললাম, দেখুন উনি তো, ওনার হাজবেন্ড যেহেতু বয়স হয়ে গেছে, আর ছেলে ধরুন সাবালক, সে সার্ভিস করে এবং ম্যারেড, যাই হোক, তার ছেলের কথাই বেশি শোনে। বলে তাহলে বাবাকে বাইরে যেতে বল, আমাকে বলছে। আমি বললাম, কাকাবাবু আপনি তাহলে একটু বাইরে যান, স্যার ওর সঙ্গে কথা বলবো।
একবার তাকে বার করলো, একবার ছেলেকে বার করলো, একবার রুগীকে বার করলো, আবার ঘুরে একবার সেই ভদ্রলোককে বার করলো। আর মানে 3 ঘন্টা সময় নিল। তার মধ্যে তো আপনি জানেন স্যারের স্মোকিং একটা বিরাট মানে অস্বস্তিকর ব্যাপার। স্যারকে কিছু বলতেও পারছি না, আর স্যার খাচ্ছে, আর ছোট ঘর বেলেঘাটায়, সেই মানে ঘর ধোঁয়ায় ভর্তি, মানে একটা অস্বস্তিকর পরিবেশ। ঠিক আছে, জানি আমি এগুলো সবই হ্যাঁ, জানি। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে দাদা, অনেক ধন্যবাদ। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে? আমাদের মাঝে রঘুনাথ ঘোষ স্যার আছেন, কিছু যদি বলেন স্যার। রঘুনাথ ঘোষ স্যার, সম্ভবত স্যারের রেসপন্স পাওয়া যাচ্ছে না। আচ্ছা, প্রশ্ন যদি না থাকে তাহলে আমরা আলোচনা শেষ করবো এখানে, কারণ এই জায়গাটা খুবই কঠিন জায়গা। ওষুধের রিপিটেশন, এটাতে আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে ভুল করি। আপনারা জেনে নিন, এই সুযোগটা তো সবার সবসময় হয় না। আচ্ছা, প্রশ্ন স্যার দেখতে পাচ্ছি না। তাহলে সবাই বুঝেছে ধরে নেবো, তাই তো? না কাউকে বোঝাতে পারিনি কোনটা, কে জানে? হ্যাঁ হ্যাঁ, স্যার বুঝেছি সবাই। হ্যালো। হ্যাঁ, রঘুনাথ ঘোষ স্যার, স্যার বলুন। হ্যাঁ, আজকে আলোচনাটা খুবই সুন্দর হয়েছে। তো বিষয় যেটা হচ্ছে, আমরা ম্যাথমেটিক্যাল নিয়ে ব্যস্ত থাকি, কিন্তু এই আমাদের হোমিওপ্যাথিক দর্শন, ক্রনিক ডিজিজ, অর্থাৎ আমরা বন্দুকটাকে কেমন করে চালাবো, এই চালনা করাটাই হচ্ছে আমাদের সব, একজন হোমিওপ্যাথ হতে গেলে বিশেষ প্রয়োজন। আজকের 12 অবজারভেশন যদি আমরা না ফলো করি, এবং তার সাথে কোন সিমটম, মানে একটা পেশেন্টকে দেখতে গেলে অর্গানন অফ মেডিসিনের প্রত্যেকটা অ্যাফোরিজম কিন্তু আমাদের ফলো করতে হবে, একটাও বাদ যাবে না। কারণ কখন কোথায় কোন অ্যাঙ্গেল থেকে কোন অ্যাফোরিজম ধরে পেশেন্টটাকে বিচার করতে হবে, সেটা আমাদের খুব গুরুত্ব দিয়ে বুঝতে হবে। সেজন্য পেশেন্ট এলো, কেমন আছেন, ভালো আছি, ছেড়ে দিলাম, তা কিন্তু নয়। অনেক সময় দেখা যায় যে পেশেন্ট ভালো আছি বললেও পেশেন্টটা ডিটোরিয়েট যেমন করতে পারে, ভালো হতে পারে, ভালো আছি মানে ভালো হবে, বা ভালো হচ্ছে পেশেন্ট, সেটা সবসময় ঠিক নয়। আমরা জানি টিউবারকুলার ডায়ালিসিসের পেশেন্ট খুব চরম কষ্টকর অবস্থাও বলে ভালো আছি। দেখা যাবে তার হয়তো ভালো আছি বলছে, কিন্তু মুখ দিয়ে হয়তো দেখা যাবে রক্ত হচ্ছে, প্রায় রক্তপাতটা হচ্ছে এবং বেড়েও যাচ্ছে ক্রমশ। তবু পেশেন্ট ভালো আছে বলছে। এই জায়গাগুলো খুব, যদি আমরা গুরুত্ব না দিয়ে বিচার করি, তাহলে পেশেন্টটা কিন্তু আমাদের হাতে ক্ষতিগ্রস্ত হবে। তাই পেশেন্টকে ক্ষতি না করে, না করার জন্য আমাদের দিনরাত পরিশ্রম করে যেতে হবে। যেমন আমারটা করছে, আমাদের দুর্ভাগ্য আমরা করতে পারি না। আর যারা উপস্থিত আছে তাদের প্রত্যেককেই বলব যে আপনারা এইভাবে পরিশ্রম করুন, রোগী দেখুন, সময় নিন। আপনার যা পারিশ্রমিক তা রোগীর কাছে দাবি করবেন, রোগী নিশ্চয়ই আপনাকে দেবে। ধন্যবাদ সবাইকে। আচ্ছা, একজন হাত তুলেছেন, স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাই সুন্দর সংযোজনের জন্য। বিকাশ রয়, আপনি হাত তুলেছেন, কোনো প্রশ্ন আছে আপনার কাছে? আপনার? হ্যাঁ, স্যারকে প্রথমেই নমস্কার জানাই। স্যারের আলোচনা সত্যি খুব ভালো হয়েছে এবং সত্যি বুঝতে পেরেছি, একদম ক্লিয়ার, সবার কাছেই আমার মনে হয় পরিষ্কার হয়েছে।
আমি একটা জিনিস একটু জানতে চাইছিলাম স্যারের কাছে, যে একটা মেডিসিন দেওয়ার পরে কত দিন পর্যন্ত, ধরুন আমি একটা মেডিসিন দিলাম, হয়তো 0/1ই দিলাম, আমার মনে হচ্ছে মেডিসিনটা ঠিকও আছে, কিন্তু কোনো কাজ পাচ্ছি না, তো আমি ওয়েটটা করব কতদিন, বা কতদিন পর পর আমি ধরুন ইমপ্রুভমেন্টে না দেখতে পেলে বা কিছু যদি না দেখতে পাই, তাহলে 0/1-এর পরে 0/2টা কতদিন পর দেওয়া যেতে পারে, এটা আমার কাছে একটুখানি জানার ছিল। কাজ পাচ্ছি না ধন্যবাদ। কথাটা, কাজ পাচ্ছে না, এটা রিলেটিভ কথা। আমি তো আলোচনা করলাম তো, পেশেন্টের কোনো সিমটমের পরিবর্তন হয়নি, কিন্তু তাদের কাজের এনার্জি বেড়ে গেছে, কি মুখের এক্সপ্রেশনটা আগের থেকে বেটার হয়েছে, তার কথার টোন পাল্টে গেছে। এই যে সূক্ষ্ম সূক্ষ্ম পরিবর্তনগুলো, এইগুলো কি কাজ না হওয়ার লক্ষণ? না, সবসময় এই সিমটমটা কমেছে কিনা এইটা আমরা যদি খুঁজতে যাই, আমরা আজকাল এই কমপ্লিকেটেড যুগে এগুলো সবসময় পাওয়া যায় না, ওর পরে আসে। সিমটম গুলো পরে কমতে শুরু করে, তার আগে অনেক কিছু ঘটনা ঘটে যায়। গায়ের রং পাল্টে গেছে। ওর অনেক কিছু আছে, কথাবার্তার ঢং পাল্টে যায়, মেজাজ পাল্টে যায়। এইগুলো কিন্তু পেশেন্ট বলবে আমার কিচ্ছু উন্নতি হয়নি, কি ওষুধ দিলেন কিছু হয়নি। এবং এইটা আপনাকে কনফার্ম হতে হবে, যদি আপনি এরকম হয় সে কতদিন পরে দেবেন, কেন আপনাকে তাহলে আবার রেকর্ডিং করতে হবে, রেকর্ডিং করে দেখতে হবে যে ওষুধটা দিয়েছেন সেটা ঠিক হয়েছে কিনা, সেটাকে দেখতে হবে। ওষুধ সিমিলিমা হলে যদি তার আরোগ্যে বাধা না থাকে, কাজ হবেই হবে। আরোগ্যে বাধা যদি তার থাকে তাহলে হবে না। তো আরোগ্য বাধাটা আগে নেই, সেটাকে বুঝে নেন, আরোগ্য বাধা আছে কিনা, তার মেনটেনিং কজ আছে কিনা সেটা বুঝে নেন। যদি দেখেন সেরকম কিছু নেই, তাহলে আপনার ওষুধ নির্বাচন ভুল হয়েছে। ওষুধ নির্বাচন ভুল হলে পরে এবার প্রশ্নটা কোথায় হচ্ছে যে, পেশেন্টের ক্ষেত্রে আপনি যত সিমিলিমাম প্রেসক্রিপশন করার দক্ষতা অর্জন করবেন, তত ওষুধ কম দিতে হবে, আপনাকে বেশি দিতে পারবেন না। অ্যানিম্যান কিন্তু 50 মিলিসিমারের ক্ষেত্রেও এই কথাটা বলেছেন, যে অসহিষ্ণু পেশেন্টকে আপনি বেশি দিতে পারবেন না। সহিষ্ণু পেশেন্ট মানে যার রিয়াকশন পাওয়ার কম বা যার সেন্সিটিভিটি যার কম, তাকে কিন্তু রিপিটেড ডোজ দিতে হবে। খুব বুঝে সুঝে দিতে হবে, বুঝে সুঝে দেওয়ার ব্যাপার আছে, একটা একটা ইন্টারভাল অনুযায়ী দিতে হবে, কিন্তু না হলে দেওয়া যাবে না। আর হোমিওপ্যাথিতে মুশকিলটা কোথায় জানেন? আপনার হোমিওপ্যাথিতে আপনি যে ওষুধটা সিলেকশন করেন সেটা ঠিক কি ভুল, সেটা ওষুধ দেওয়ার পর আপনাকে বুঝতে হবে, ওষুধ দেওয়ার আগে কারো ক্ষমতা নেই বুঝতে। তো সেটা যদি না বুঝতে পারি, তাহলে 50 মিলিশনের ক্ষেত্রে 0/1, 0/2, 0/4 এগুলো দিচ্ছি কি করে? দিয়ে বলছে হ্যাঁ ভালো আছে, সব ভালো আছে। এই ভালো থাকাটা কি হোমিওপ্যাথিক ল মেনে, না তার সিমটম গুলো চাপা পড়ে যাচ্ছে তার জন্য সে ভালো আছে? এই জায়গাগুলো বুঝতে হবে, এই জায়গাটা সততার জায়গা। বহু সততার অভাব আছে আমাদের মধ্যে। আমরা কি করি, আমরা যেখানে ফেলিওর হই বা যেখানে ভালো করতে পারি সেটাকে গোপন রাখার চেষ্টা করি, পাছে আমার বাজারটা খারাপ হয়ে যায়। আমার না স্যার, কথাটা আমি বোঝাতে পেরেছি? হ্যাঁ বুঝতে পেরেছি আপনারটা। ধরুন আমি মেডিসিনটা ঠিকই সিলেক্ট করেছি, মনে হচ্ছে যতগুলো আছে সবগুলো মোটামুটি ঠিকই পাচ্ছি, কিন্তু আমার হয়তো 0/4 দেওয়ার উচিত ছিল, প্রথমেই হয়তো দেওয়ার উচিত ছিল, কিন্তু আমি বুঝতে পারিনি, আমি 0/1 থেকেই শুরু করেছি। এবার আমি ঠিক বুঝতে পারছি আছে। মেডিসিনটা ঠিকই আছে, কিন্তু তার মানে আমার ওটাতে কাজ হবে না সেরকম ভাবে, তো আমি দেখতে পাচ্ছি না, তো তাহলে আমি 0/1-এর পরে 0/2টা কখন দেবো, আমি ওইটাই আমার কাছে একটু আমি ওটা জানতে চাই, যে অন্তত আমি আস্তে মিনিমাম, আস্তে নিশ্চিত হবো। মিনিমাম তো 1 মাস, তো মিনিমাম, আচ্ছা আচ্ছা। মিনিমাম 1 মাস। কারণ ব্যাপার হচ্ছে যে কাজ হচ্ছে না, এই কথাটার মধ্যে অনেক গন্ডগোলের ব্যাপার আছে। সিমটম অনেক চেঞ্জ হয় না অনেকের, কিন্তু পেশেন্টের চেঞ্জ হয় না কিছু। এই জায়গাটা আচ্ছা। বুঝতে পারলে তবে আপনি আটকাতে পারবেন, নাহলে কিন্তু ওষুধ দিয়ে বলতে। আর ডিউরিং অ্যাকশন আপনি যদি দেন, আপনার যেমন ধরুন কোনো পরিবর্তন হয় না, কিন্তু আমি জিজ্ঞেস করে জানলেন তার রাগ ছিল, প্রচন্ড রাগ ছিল। না, রাগটা যেন একটু কমেছে, আর কোনো কিছু হয়নি। ওসব রাগ ফাগ সারুন তো ডাক্তারবাবু, যেটার জন্য ওষুধ খেতেছি সেটা ঠিক করুন। তাহলে এই যে কোনো কিছু কাজ হয়নি, এই কথাটা কি করে বলবো? হ্যাঁ, একটা সিমটম কাজ হয়নি, রাগ, ওই যে রাগ যেটা আছে ওইটা কমেছে। ওই একটা মেন্টাল সিমটম কমা মানেই হচ্ছে পেশেন্ট ঠিক আছে, ওষুধ ঠিক আছে। আমি বোঝাতে পেরেছি ব্যাপারটা? হ্যাঁ 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 না, হ্যাঁ। না, আমার মনে হয় প্রশ্নকর্তার বিষয়টা এইরকম ছিল, উনি ঠিক ক্লিয়ার হয়তো বললেন কি জানি না, যে না, ওই ও যে ডিউরেশন পিরিয়ডটা লেখা থাকে না বইতে, বেশিরভাগ 10 দিন, 15 দিন, 1 মাস, 40 দিন, 45 দিন, হ্যাঁ হ্যাঁ, এই কথাটা কিন্তু ঠিক না। আপনি আপনার অবজারভেশনে যেটা পাচ্ছেন সেইটাকে লক্ষ্য করুন। একটা ওষুধ
6 মাসও কাজ করতে পারে একটা পোটেন্সি, আর কারোর কারোর ক্ষেত্রে সেটা 6 সপ্তাহ করতে পারে। তাহলে আমরা বুঝবো কেমন করে? এতক্ষণ পর্যন্ত আমাদের যা বললেন ওইগুলোকে আপনাকে ফলো করতে হবে। আর না, আমি ওটা ওষুধ বলেছি তো, আমি তো ওটা বলেছি তো, না আমি তো আসছি হ্যানিম্যান তো আসছে বলেছি আসছে অবজারভেশন। হ্যাঁ, এইবারে যেটা হচ্ছে, ওষুধ দেয়া এখন আমাদের দুটো বিষয়, কন্ডিশনাল আনকন্ডিশনাল। ওষুধটা যতক্ষণ পর্যন্ত আমরা না দিচ্ছি রুগীকে ততক্ষণ পর্যন্ত কন্ডিশনাল। অর্থাৎ আমি যদি মনে করি তাহলে কিন্তু আরো সিমটমস কালেক্ট করতে পারি, আরো পরিবর্তন আনতে পারি অনেক কিছু। কিন্তু যখন আমরা ওষুধটা দিয়েই দিলাম তখন হলো হয়ে গেল আনকন্ডিশনাল। অর্থাৎ ওষুধ যা বলবে আপনাকে তাই শুনতে হবে। তাহলে এই যে ওষুধ দেওয়ার পরে কি এফেক্ট আসছে তার মধ্যে, তার জন্যই কিন্তু আমাদের এতক্ষণ বক্তব্যটা ছিল। এইগুলোকে ফলো করতে হবে, দেখতে হবে, এবং খুব ধৈর্য সহকারে এগুলোকে ফলো করতে হবে আমাদের। এবং না না, আমার ওর ছবি দেখে মনে হচ্ছে জুনিয়র ছেলে, ওর ও প্রশ্নটার মধ্যে যথেষ্ট গুরুত্ব আছে। হ্যাঁ, কারণ ওই বয়সটা তো আমরা পেরিয়ে হ্যাঁ এসেছি না। হ্যাঁ হ্যাঁ, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। খুব ভালো প্রশ্ন করেছে, খুব খুব আর ইন্টেলিজেন্ট ইন্টেলিজেন্ট প্রশ্ন করেছে। হ্যাঁ হ্যাঁ, সাধারণত আমরা ওই বইয়ের লেখাগুলো কিন্তু ফলো করব না। না, ফলো ওটা দেখে করব করলে বিপদ আছে। একটা ওষুধ 01 দীর্ঘদিন করতে পারি, আর যখন ওষুধ কাজ করবে না, করছে না, সে তো আপনার হোমিওপ্যাথিক দর্শন বলবে যে করছে না করছে না। যখন মনে হবে যে আমার 01-এ কাজ হয়েছে, তাহলে আমরা নিশ্চয়ই অপেক্ষা করে যাব। তারপরে দেখবেন পেশেন্টটা আবার সেই সিমটমস গুলোর হয়তো অবনতি ঘটছে, আবার সেই পূর্বের অবস্থায় ফিরে আসছে। এই জায়গাগুলো যদি হোমিওপ্যাথিক দর্শনের মধ্যে দিয়ে আমরা বিচার করতে পারি না, তাহলে আর আমাদের সমস্যা হবে না। ধন্যবাদ, খুব সুন্দর এক- প্রশ্ন, ভালো একমাত্র লাগলো। একমাত্র দর্শন আমাদের সাহায্য করবে, কারো মতামতের নয়। আচ্ছা স্যার, একটা আরেকজন প্রশ্ন আছে। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, বলুন। বাবলু হোসেন দাদা প্রশ্ন করুন, হ্যান্ড রাইজ করেছেন। বাবলু হোসেন দাদা, আপনি হ্যান্ড রাইজ করেছেন, প্রশ্ন আছে কিছু? সম্ভবত হ্যাঁ, কোনো প্রশ্ন আছে, স্যারকে প্রশ্ন করবো একটা। করুন তাড়াতাড়ি। হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি শুনতে শুনতে পাওয়া যাচ্ছে। পাচ্ছি। স্যার আমি একটু প্রশ্ন করছি যে স্যার, একটা পেশেন্ট 4 বছর থেকে একটা রোগে ভুগছে, সেটা হচ্ছে অ্যালার্জি এবং পেটের রোগ। আমার কাছে যখন আসলো তখন সে 4 বছর থেকে শীতে ঠান্ডা লেগেছিল, ঠান্ডাটা কমছে না, এবং তার অ্যালোপ্যাথি ওষুধ চলছিল। তা আমি পুরো কেসটা লিখার পরে, যেহেতু অ্যালোপ্যাথি ওষুধ চলছে, সেহেতু আমি নাক্স 202 ডোজ দিয়েছিলাম। তারপরে 7 দিন পরে চিন্তা ভাবনা করব যে কেমন থাকছে পেশেন্ট। তারপরে তা দেখছি ওই অ্যালোপ্যাথি খেলে নাক্স দিতে হবে, এই শিক্ষাটা কোথায় পেয়েছো? 2 ডোজ নাক্সি সে উনি ভালো উনি কোথায় আছে। পেয়েছো? প্রশ্নটা করুক। আমি 7 দিন পরে আচ্ছা, আসতে ঠিক আছে, বললাম, আমার ভালো। ঠিক আছে। আর এই, মানে ধ্যান ধারণা থেকেই স্যার দিয়েছে। পরে স্যার ভালো আছে স্যার, 1 মাস হয়ে গেল, কালকে স্যার ফোন কেমন আছে আমি দিচ্ছি, এখনো বলছে 1 সপ্তাহ হবে, 1 সপ্তাহ পরে কাজ যাবো, তাই বলছে। তো স্যার এরপরে যদি মানে দ্বিতীয়বার কি আবার কখন কি প্রয়োগ করব, না ওই দিয়ে চলবে কাজ, স্যার বুঝতে সেটা পারছি তো না আমি তো। বুঝতে হবে, কারণ ওই অ্যালোপ্যাথি ওষুধ খেয়ে নাক্স দিতে হবে এমন কোনো গল্প নাই। অনেক ওষুধ আছে, নার্কোটিক্সের আন্ডারে অনেক ওষুধ আছে, নাক্স হতে পারে, নাও হতে পারে, এবং রেকর্ডটা পুরোপুরি করতে হবে, করে যে ওষুধটা আসবে সেটা দিতে হবে। এখন নাক্স দিলাম, 1 সপ্তাহ পরে আবার ভেবেচিন্তে আরেকটা ওষুধ দেবো, এইসব করতে গেলে আলটিমেটলি কিচ্ছু হবে না, সব গুবলেট পাকিয়ে যাবে। ওইটাই তো আমি আলোচনা করছি এখানে, হ্যাঁ। একদম স্যার হ্যানিম্যানের তারপর বই থেকে চেনে। স্যার ভালো ভালো আছে স্যার। ভালো থাকলে অপেক্ষা করতে হবে, ভালো থাকাটা আবার ল মেনে ভালো থাকতে হবে। 1 মাস হয়ে যাচ্ছে, ভালো আছে। এক ওষুধ মাস তো ছাড়াও কথা তো না, ভালো থাকতে পারে।
ল এমনিও ভালো থাকতে হবে, ল মেনে হতে হবে, ল ল ল ল হ্যারিং ল, কেন্টের অবজারভেশন, হুম। এইগুলো কতগুলো অবজারভেশন সেইগুলো মেনে হতে হবে, নাহলে হবে না। ও বাবা, শুধু ভালো থাকলে হবে না, এগুলো আমার আলোচনা আচ্ছা আছে তো। স্যার, প্রশ্ন এখন আসছে আবার দেখছি, কিন্তু সময় তো পেরিয়ে গেছে। আদিত্য বৈক, আপনি প্রশ্ন করুন, হ্যান্ড রাইজ করেছেন, আপনার প্রশ্নটা নিয়ে শেষ করুন। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ স্যার, আমি মেদিনীপুর থেকে বলছি, এগরা থেকে। হুম। হ্যালো। হ্যাঁ, শুনতে পাচ্ছি। বলা বলতে ধরুন, হ্যাঁ, কারোর কাছ থেকে ওষুধ খেয়ে পেশেন্ট আপনার কাছে গেল। হুম। হুম। এবার পেশেন্ট হয়তো দেখা যাবে জিরো বা হাইপোটেন্সি খেয়েছে, ফসফরাস বা সালফার বা টিউবারকুলিনাম। হুম। হুম। এবার আপনার কাছে গেল, এবার কোনো প্রেসক্রিপশন নিয়ে গেল না, এবার হুম। আপনার সিলেকশনে হয়তো টিউবারকুলিনাম এলো, এবার আপনি কি করবেন সেই মুহূর্তে? আমি সাধারণত ওষুধ দেই না, আমি আমি রেকর্ড সেটা করি, জানতে রেকর্ড চাইছি। রেকর্ড রেকর্ড করে প্লাসিবো দিয়ে ছেড়ে দিই। এবার দেখি পরে মাসে কি বলেছে। না না, আমার একটা বক্তব্য আছে। সেটা হচ্ছে কেন্টের কথা অনুযায়ী যদি মনে হয় পেশেন্ট ভালো আছে কোনো চিকিৎসকের কাছ থেকে, তাহলে আমাদের উচিত হচ্ছে যে সেই পেশেন্টকে সেই চিকিৎসকের কাছে পাঠিয়ে দেয়া। এইটা হচ্ছে প্রথম করণীয়। যদি এই সেখানে হয়তো অনেক সময় সেই চিকিৎসক আর রোগী পেশেন্ট দেখতে পাচ্ছেন না, বা মারা গেছেন, বা যা হোক কিছু, সেই ক্ষেত্রে পেশেন্টটা যদি নিতেই হয়, এই জায়গাটা হচ্ছে সবচেয়ে খুব টাফ জায়গা হয়ে যাবে। এবং না না না, এইটা, ভালো থাকাটাও তো ওটা প্যালিয়েশন কিনে কি করে জানবো, কারণ তার তো রেকর্ড নেই আমার কাছে। হ্যাঁ, এইবারে রেকর্ডটা আপনাকে সুন্দর করে করতে হবে। ওইটাই তো এইবারে বললাম, রেকর্ড যেটা মোদ্দা রেকর্ডটা করে বলছিলাম, ছেড়ে দেবো আমি। এইবারে করে ব্যাপারটা একটা জায়গায় আপনাকে পৌঁছতে হবে। ব্যাপারটা হচ্ছে সাধারণ পেশেন্ট এত রেকর্ড হয়তো তাদের কাছে থাকে না, অনেক ক্ষেত্রে হারিয়ে ফেলে। হ্যাঁ, সাধারণ মানুষ তো, অতএব সেইগুলোর ক্ষেত্রে আমরা কতদিন ওয়েট করব? না না না, থাকবে না কেন, আমার কাছে 4 পুরুষের ওষুধ খাচ্ছে এমন পেশেন্ট বহু আছে, না, থাকবে অনেক না কেন। ক্ষেত্রে অনেক ক্ষেত্রে নিয়ে আসে না, সব ডাক্তারদের পেশেন্ট প্রেসক্রিপশন নিয়ে আসে না। পেশেন্টের নিয়ম অনুযায়ী চললে হবে না, হোমিওপ্যাথির নিয়ম অনুযায়ী পেশেন্টকে পরিচালনা করতে হবে, নাহলে তাহলে কিন্তু সেই ফেলিওর মুহূর্তে, হবে। হ্যাঁ স্যার, আমি বলছি সেই মুহূর্তে কি প্লাসিবো দিয়ে ছেড়ে দিব, দিয়ে ওয়েট করব? অবশ্যই, যদি তার মারাত্মক কোনো রকম কষ্ট না থাকে, এবং শ্বাসকষ্ট যদি তার থাকে, কি পেটে ব্যথা আচ্ছা থাকে, তাহলে তখন তো একটা ওষুধ দিতেই হবে। আচ্ছা। এই ক্ষেত্রগুলো না থাকলে পরে ওই প্লাসিবো হ্যাঁ দিয়ে দেখে নিতে হবে। এখন কি ওষুধ দিচ্ছে সেটা তো জানা নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জাস্ট আমি সেটা জানতে চেয়েছিলাম। আমি আমি সেক্ষেত্রে একটা কায়দা করি, একটু মিথ্যা কথা বলি। আমি, দেখুন, আপনার হুম ওষুধগুলোকে না কাটিয়ে তো আমার ওষুধ দেওয়া যাবে না, আর এটা হুম কাটাতে হুম দিলে পরে আপনার কষ্টগুলো কিছু বাড়তে পারে। হুম। হুম। আপনি সেটাকে কষ্টটা সহ্য করতে হবে। এই ঠিক হচ্ছে আছে। চালাকির জায়গা। হুম। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। রাখলাম তাহলে। আচ্ছা স্যার, তাহলে আমাদের আলোচনা এখানেই শেষ করছি। এবং সকলকে শুভরাত্রি জানাই। হ্যাঁ, সকলকে শুভরাত্রি জানিয়ে আমরা বিদায় নিচ্ছি। এর পরের ক্লাস আমরা করবো। শুভরাত্রি।